হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে আমির খানকে নিয়ে। তো আমির খান রিসেন্টলি সিতারে জামিন পারের জন্য একটা পডকাস্টে গেছিলেন। রাজ শামানির আপনারা প্রত্যেকেই জানেন, ওনার পডকাস্ট খুব পপুলার। তো সেখানে আমির খান গেছিলেন এবং একটা পডকাস্ট উনি করেছেন, 2 ঘন্টার উপরে রান টাইম আর কি পডকাস্টের। তো ওখানে উনি দুটো বিষয় নিয়ে কথা বলেছেন, যেটা আমি পুরোপুরি ডিসএগ্রি করি। তো সেটা নিয়ে আমরা মূলত এটার মধ্যে কথা বলবো এবং আরো একটা বিষয় নিয়ে কথা বলবো। তো সব থেকে প্রথম আমি থার্ড বিষয়টা অ্যাড্রেস করতে, যেটা ছোট করে বলার, সেটা হচ্ছে আমির খানের লাস্ট কিছুদিন ধরে আমির খানের ভিজিবিলিটি অনেক বেশি হয়ে গেছে। প্রথম কথা, আগে যেরকম আমির খান কি হতো, যে সিনেমা বানাতো, তারপরে আবার 2-3 বছর গায়েব থাকতো, তারপরে আবার একটা ছবি নিয়ে আসতো এবং ছবির আগে বেরোতো এবং প্রমোশন করতো আর কি। এবারে আমি দেখলাম যে ছবি ধরুন সিতারে জামিন পার এখন রিলিজ করছে জুন মাসে। ছবিটাকে নিয়ে একদমই হাইপ নেই, ট্রেলারও সেরকম মারাত্মক রেসপন্স জেনারেট করতে পারিনি। তারপরে গানগুলো যে এসছে সেগুলো নিয়েও কোনো কিন্তু বাজ নেই কিন্তু। যাই হোক, কিন্তু আমির অনেকদিন আগে থেকে নিজের মেয়েকে নিয়ে একটা ইন্টারভিউ দিচ্ছিল। তার আগে আমি দেখেছিলাম রিয়া চক্রবর্তী, ওর একটা পডকাস্ট, সেখানে গেছিল। অনেকগুলো আমির কিন্তু ইন্টারভিউ দিয়ে দিয়ে বেড়াচ্ছে, অনেক পাবলিক অ্যাপিয়ারেন্সেস ইত্যাদি। আমির খানকে কিন্তু অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি, যা আগে দেখতে পেতাম তার থেকে বেশি ভিজিবিলিটি সে বাড়িয়েছে। এবার একটা জিনিস হতে পারে যে সিতারে জামিন পার যেরকম ছবি, সেটাকে নিয়ে সে অনেক দিন ধরে কথা বলে অল্প অল্প করে দর্শককে অ্যাওয়্যার করছে, সেই জন্য যাচ্ছে, এটা হতেই পারে। কিন্তু এই প্রত্যেকটা পডকাস্টের একটাই বক্তব্য, যে আমির খান কোভিডের সময় ওর একটা সেলফ রিয়েলাইজেশন হয়েছে যে ও নিজের ফ্যামিলিকে টাইম দিতে পারেনি, তাই জন্য ও ভেবেছিল ছবি ছেড়ে দেবে। এই গল্পটাও প্রত্যেক জায়গায় বলছে। তারপরে ছেলে মেয়ের সাথে আলোচনা হয়েছে, ছবি ছাড়েনি, হ্যান ত্যান হোয়াট এভার এইটা। আর এক হচ্ছে এই ডিভোর্সের ব্যাপারে, নিজের দুটো ওয়াইফের ব্যাপারে, এই ধরনের কথা। এবার এটা যে যে জিনিসগুলো শেয়ার করছে ডিপ্রেশন নিয়ে বা ওর যে কাউন্সেলিং হচ্ছে সেগুলো নিয়ে, সেগুলো খুব ইম্পর্টেন্ট বিষয়, আমি মানছি 100%। বা নিজের পার্সোনাল লাইফ নিয়ে, যে আমির খান যদি এটা ডিল করতে পারে, তাহলে বাকিরাও আর কি ডিল করতে পারে এটা ডিপ্রেশন, মেন্টাল হেলথের সাথে। মেন্টাল হেলথটা যে একটা মানে অ্যাড্রেস করবার মতো বিষয়, সেটা নিয়ে আমির খান কথা বললে তাহলে সাধারণ মানুষও কথা বলতে পারে, সেটা একটা অ্যাওয়ারনেস ছড়াবে, খুব ভালো কথা, কোনো প্রবলেম নেই তাতে। বাট সেটার ওভারডোজ যেন না হয়ে যায়, এই জিনিসটা আমির খান লাল সিং চাড্ডার আগেও বলেছে। 2022 সালেও একটা ইন্টারভিউ আপনারা দেখে নিন, সেখানেও এই বিষয়টা অ্যাড্রেস করেছে। তারপরে আবারও 50 বার করে প্রত্যেকটা পডকাস্টে এই একই জিনিসটা বলছে। ঠিক আছে, আমি এই পডকাস্টগুলো আপনারা নিজেরা গিয়ে কমেন্ট সেকশনটা দেখুন ভালো করে। মানে আমির খানকে নিয়ে অ্যাজ আ পার্সোনালিটি লোকের ইমেজটা খারাপ হয়ে যাচ্ছে। এক হচ্ছে এত বেশি পার্সোনাল লাইফের ব্যাপারে পাবলিক স্পেসে এসে শেয়ার করবার দরকার নেই, একটা সেখানে একটা মার্ক থাকা উচিত। ঠিক আছে, সেইটা আমির খান ক্রস করে ফেলছে। সেকেন্ড কথা হচ্ছে এই যে মানে নিজের যে সম্পর্ক ইত্যাদি, দেখুন প্রত্যেকটা মানুষের পার্সোনাল লাইফ আছে, সেটা ডিফারেন্ট হবে। সেলিব্রিটিদের পার্সোনাল লাইফ একরকম। আমি সেটা নিয়ে, আমির খান 3 বার বিয়ে করছে কি 2 বার বিয়ে করছে, আমি সেটা নিয়ে বদার নয়। কিন্তু লোকের কাছে আমির খানের ইমেজটা প্রজেক্ট হচ্ছে খুব বাজে। ঠিক আছে, তো বা তাকে রেড ফ্ল্যাগ বলছে, আপনারা কমেন্টে দেখতে পেয়ে যাবেন। এবং সেটা কিন্তু সাধারণ জেনারেল অডিয়েন্স, তারা কিন্তু আমির খানের ব্যাপারে একটা পার্সপেক্টিভ খুব বাজে হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় এত বেশি এই একটাই টপিকে বারবার বারবার প্রত্যেকটা পডকাস্টে এসে কথা বলা, একদিকে অ্যাওয়ারনেসও বাড়ছে, বাট একদিকে আমির খানের যে ইমেজটা, যেহেতু সে একটা পাবলিক ফিগার, তো সিনেমার হিরোদের একটা ইমেজ বলে জিনিস আছে, সেটা কোথাও গিয়ে ট্যাম্পার হচ্ছে। এটা গেল প্রথম। কারণ আমাদের ইন্ডিয়াতে লোকে মানে যে ইমেজটা এবং সিনেমা দুটোকে আলাদা করে দেখতে পারে না। যার যেরকম ইমেজ সেই অনুযায়ী সিনেমা চলবে কি চলবে না। তো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা। এটা গেল একটা দিক, এটা আমি প্রথমে অ্যাড্রেস করলাম। এবার হচ্ছে যে মূল বিষয়টা নিয়ে আমরা কথা বলবো এই ভিডিওর মধ্যে, সেটা হচ্ছে রিমেক্স। আমির খান একটা জায়গায় বলছে, এটা আগেও একবার বলেছিল একটা ইন্টারভিউতে, যে ভাই আমার রিমেকের থেকে কোনো প্রবলেম নেই, যে আগে বানিয়েছে গল্পটা বলেছে, আমি তো আমার মতো করে বলছি। ঠিক আছে, আমার সেখানে ক্রিয়েটিভিটি হ্যাম্পার হচ্ছে না, আমি রিমেক বানাচ্ছি। আর যদি রিমেকের প্রবলেমই থাকে লোকে, তাহলে শেক্সপিয়ারের রিমেক কেন হচ্ছে? শেক্সপিয়ারের এই যে গল্পগুলো নিয়ে হাজার হাজার বছর ধরে নাটক হচ্ছে, মানে হাজার বছর নয়, কয়েকশো বছর ধরে নাটক হচ্ছে, তো সেটা কেন হচ্ছে? তাহলে সেটা বন্ধ করে দাও। তো শেক্সপিয়ারেরটা লোকে বাবা বলে, কিন্তু রিমেক করলে প্রবলেম। তো এটা নিয়ে আমির খান একটা বক্তব্য দিয়েছে, এটা পুরোপুরি ভুল একটা জিনিস। এবং এটা তো একটা বলেইছে, তার সাথে এই যে লাভ ইয়াপ্পা ছবিটা, সেটা কেন ফ্লপ করলো সেটা নিয়ে রাজ সামান্য একটা কোয়েশ্চেন করে। তো ওখানেও বলে যে ছবিটাকে নিয়ে প্রচুর নেগেটিভিটি হয়ে গেছিল। ঠিক আছে, নেপোটিজম ইত্যাদি নিয়ে, যে এরকম আমি আমার ছেলেকে পুশি করি না, তাকে আমি লঞ্চ করিনি, এই ধরনের কথাবার্তা সে বলছে আর কি। ওটার মধ্যে প্রথম কথা হচ্ছে এই যে নেপোটিজম অ্যাঙ্গেলটা, নেপোটিজমের জন্য, নেপোটিজম ডিবেটের জন্য কিন্তু লাভ ইয়াপ্পা ফ্লপ করেনি। এটা কিন্তু আমির খানকে অ্যাকসেপ্ট করতে হবে। আমির খান ডিনায়ালে বাচ্চা। আমির খানের এই দুটো আনসার শুনে আমি বুঝতে পারলাম যে আমির খানের ছবি বা তার ছেলের ছবি যে বক্স অফিসে চলছে না, সেটা আসল কারণটা সে অ্যাড্রেসই করছে না। ঠিক আছে, এই যে রিমেকের ব্যাপারটা, এটা অ্যাড্রেসই করছে না। আমি
বহুদিন আগে থেকে বলে আসছি, বাংলা সিনেমার ক্ষেত্রে যেটা হয়েছিল কি, যে সাউথের রিমেক করতো, তেলেগু রিমেক করতো, সেগুলো বিশাল সাকসেসফুল হতো, কিন্তু যেদিন থেকে লোকে দেখা শুরু করে দিল টেলিভিশনে, ইউটিউবে, তারপর থেকে সেই ছবিগুলো হলে দেখা বন্ধ করে দিল। আজকে দেখুন সেই রিমেক মার্কেটটা পুরোপুরি শেষ হয়ে গেছে। বম্বেতে আরো কিছু বছর চলেছিল, ওরা আরো বিগ স্কেলে করতো, কিন্তু যেই কোভিডের সময় লোকে আরো সাউথ ইন্ডিয়ান ছবি দেখে নিল, তারপর থেকে রিমেক ওয়ার্ক করছে না। এবার সেম গোজ ফর ইন্টারন্যাশনাল সিনেমা অলসো, বিকজ ইন্টারন্যাশনাল সিনেমা এখন ইন্টারনেটের থ্রু দিয়ে লোকের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে। হয়তো এই স্প্যানিশ সিনেমাটা বিশাল পরিমাণে লোকে দেখেনি, বাট যখনই আমির খান রিমেক করছে তখন আরো অনেক লোকে দেখতে শুরু করছে। ওর একটা হলিউড রিমেকও আছে, সেটা অনেকে দেখতে শুরু করছে। তো দ্যাট ইজ দ্য প্রবলেম। ঠিক আছে, একবার একটা গল্প যদি দেখে নি এবং তারপরে তুমি সেম জিনিসটাই আবার দেখাচ্ছ, আমি কেন হলে গিয়ে দেখবো? তাহলে সে ওটিটি বা কিছুর জন্য ওয়েট করবে। তুমি এক্সক্লুসিভলি বলছো আমি হলে আনছি, সেখানে কি কেন দেখবে? আর আমির খানের যেটা কথা, যে শেক্সপিয়ারের নাটক বারবার হচ্ছে, সেটা একটা অ্যাডাপ্টেশন। ঠিক আছে, একটা স্টেজ প্লে হচ্ছে, হয়তো অ্যাজ ইট ইজ শেক্সপিয়ার যেরকম লিখেছে সেটা অ্যাডাপ্টেশন হতে পারে, বা সিনেমাতে একটা নতুন ভাবে, ধরুন শেক্সপিয়ারকে তো আমাদের বিশাল ভারদ্বাজ যে অ্যাডাপ্ট করছে বারবার, তো সে তো নিজের মতো করে সেটিং চেঞ্জ করে, জাস্ট ক্যারেক্টার্সটাকে নিয়ে বা মেন এসেন্সটাকে নিয়ে নিজের মতো করে অনেক কিছু অ্যাড করছে। যেরকম হেদারে কাশ্মীরের অ্যাকচুয়াল ব্যাকড্রপ চলে আসছে, আরেকটা বইয়ের থেকে ইন্সপিরেশন চলে আসছে, অনেক কিছু সেখানে অ্যাড হচ্ছে আর কি। ঠিক আছে, তো আপনি অ্যাডাপ্ট করুন, তাতে কোনো প্রবলেম নেই। যেরকম আমির খান কিন্তু নিজের কেরিয়ারে অনেক অনেক রিমেক করেছে, আনঅফিসিয়াল রিমেক প্রচুর আছে। প্রেস্টিজের থেকে আইডিয়াটা নিয়ে সেটাকে ধুম3 বানিয়েছে, সেটাকে আমি বলতে পারি এটা অ্যাডাপ্টেশন। ঠিক আছে, বা তার আগেও প্রচুর করেছে, ক্রেমার ভার্সেস ক্রেমার থেকে বানিয়েছে আকেলে হাম আকেলে তুম, ব্রেকিং আওয়ে থেকে বানিয়েছে জোজিদা ওয়াহি সিকান্দার। তো এরকম প্রচুর ছবি কিন্তু আমির খানের কেরিয়ারে আছে যেগুলো রিমেক্স অ্যাকচুয়ালি, বাট সেগুলো কিছু আইডিয়া নিয়েছে, ইন্ডিয়ান অডিয়েন্সের জন্য অ্যাডাপ্ট করেছে, চেঞ্জেস করেছে তার মধ্যে, সেই অনুযায়ী করেছে। কিন্তু আপনারা এই যে সিতারে জামিন পর কেন বেশি ক্রিটিসাইজ হয়েছে, যখন ট্রেলার এসছে পুরো ফ্রেম বাই ফ্রেম জিনিসটা কাট কপি পেস্ট হয়ে গেছে। এবং আমির খানকে নিয়ে আরো একটা ক্রিটিসিজম হয়েছিল যে তার পারফরমেন্স লেভেলে সে কিছু চেঞ্জ করছে না। সে একদিকে অ্যাড্রেস করছে যে আমার লাল সিং চাড্ডাতে আমার পারফরমেন্সটা ঠিকঠাক হয়নি, তাহলে সিতারে জামিন পরে তো সেম জিনিস নিয়েই ক্রিটিসাইজ হচ্ছে। সিতারে জামিন পর দেখবেন ট্রেলার আসার পরবর্তীতে আমির খান যে একই রকমের একটা পারফরমেন্স দিচ্ছে সিক্রেট সুপারস্টারের মতো করে, তো সেইটা নিয়েও তো এই হচ্ছে, তো পারফরমেন্সটা তো একই রকম লাগছে আর কি। তো সেই জিনিসটা তো আমির খান অ্যাড্রেস করলো না। আর রিমেক করলে প্রবলেম নেই, বাট পুরো একই গল্প, পুরো ফ্রেম বাই ফ্রেম সেম, কোনো তুমি চেঞ্জেস করোনি, কালচারাল কিছু জিনিসপত্র ঢোকাওনি, তাহলে তুমি কি করে বলছো যে আমি এটা পুরো ক্রিয়েটিভলি করছি? তো এই জিনিসটা মানে পুরোপুরি ডিনায়ালে বাঁচা আর কি। এবং লোকে একবার একটা গল্প দেখে নিলে আবার এটা দেখতে প্রবলেম কি, এটা আমি বুঝতে পারি না। তুমি গল্পের সিডটা নাও, তারপরে আশেপাশে জিনিসপত্র চেঞ্জ করে দাও, কিন্তু তুমি তো সেটাও করছো না, তুমি ইন্ডিয়ান কনটেক্সটে অ্যাডাপ্টও করছো না। আপনারা দেখবেন বদলা বলে একটা ছবি হয়েছিল, ইনভিজিবল গেস্টের অ্যাডাপ্টেশন, মানে রিমেক আর কি বেসিক্যালি। তো রেড চিলিজই প্রডিউস করেছিল, তাপসি আর অমিতাভ বচ্চন ছিল। তো ওই ছবিটা পুরো ফ্রেম বাই ফ্রেম রিমেক। আবার ওটারই তেলেগুতে একটা অ্যাডাপ্টেশন হয়েছিল, এভারু বলে আদি বিশেষের ছবি, সেখানে ওটা অ্যাডাপ্টেশন করা হয়েছে, মানে আইডিয়াটা নিয়েছে, গল্পের মেন এসেন্সটা নিয়েছে, মেন টুইস্টটা নিয়েছে, এবং তারপরে সেটাকে নিজের মতো চেঞ্জেস করেছে, করেছে, ইভেন টুইস্টের মধ্যেও কিছু চেঞ্জেস করেছে, সব করে একটা নতুন পুরো সিনেমা তৈরি হচ্ছে। তো এভারু হচ্ছে কি, একটা আমি যদি ইনভিজিবল গেস্ট আমার দেখাও থাকে, আমি এভারু দেখলে আমার একটা নতুন এক্সপিরিয়েন্স স্টিল হবে, যেটা কিন্তু বাদলার ক্ষেত্রে হবে না। বাদলা পুরো ফ্রেম বাই ফ্রেম রিমেক, তো দ্যাট ইজ দ্য প্রবলেম। তো সেই জিনিসটা আমির খান পুরো ডিনায়ালে বাঁচছে, মানে জোর করে একটা সে স্টার, সে একটা যুক্তি দিতে পারবে বলে দিচ্ছে। ইভেন রাজ শামানির ইন্টারভিউর মধ্যে কিন্তু জিজ্ঞেসও করছে, বলছে দ্যাটস আ অ্যাডাপ্টেশন, বলছে হ্যাঁ তো বন্ধ করে দো, বন্ধ করে দো। তো এইটা একটা। এবং লাভ ইয়াপাও কিন্তু সেম কারণে ফ্লপ করেছে, বিকজ এই যে লাভ টুডে ছবিটা, তামিল ছবিটা, সেটা এত পপুলার হয়ে গেছিল, সেটা হিন্দি ডাবিংও অ্যাভেলেবেল ছিল, প্রচুর মানুষ ওই ছবিটা দেখেছে, বিকজ ওর কনসেপ্টটা খুব ইউনিক ছিল, সেটা লোকে দেখেছে, এন্টারটেনিং। এবং সেকেন্ড হচ্ছে কি, তুমি যখন রিমেক করেছো, তুমি ফ্রেম বাই ফ্রেম অলমোস্ট রিমেক করেছো, প্রথম কথা এই গল্পটা লোকে দেখা হয়েছে। সেকেন্ড হচ্ছে যে তুমি রিক্রিয়েশনটা করেছো, সেখানে তুমি, আচ্ছা প্রথম কথা আমির খান নিজে বলছে যে আমি নেপোটিজমে বিলিভ করি না, আমি আমার ছেলেকে কোনোভাবে পুশ করি না। আমির খান কিন্তু নিজের ছেলে একটা ছবি প্রডিউস করছে, সাই পল্লবী হিরোইন, তো সেটা প্রথম কথা আমির খান করছে। সেকেন্ড হচ্ছে আমির খান লাভ ইয়াপার সময় ট্রেলার লঞ্চ থেকে শুরু করে আলাদা স্ক্রিনিং দেখা থেকে শুরু করে করেনি, নিজের ছেলের জন্য অনেক কিছুই করেছে। তো নিজের ছেলেকে পুশ যথেষ্টই আমির খান করে, এগুলো বাজে কথা। ইভেন নিজের মেয়ের যে অর্গানাইজেশন, সেটাকে নিয়ে এসে ইন্টারভিউ দেওয়া এ করা, সেটাও কিন্তু সে পুশ করছে আর কি। তো যাই হোক, আমির খান মানে ইন্টারভিউতে একবার একরকম কথা বলছে, বাট কাজে করছে অন্যরকম। যাই হোক, সেটা করতেই পারে, নিজের ছেলে করতে পারে, বাট সেটা ডিনাই করে যাওয়া সেটা প্রবলেম। এবার হচ্ছে লাভ ইয়াপা, আপনারা দেখবেন লাভ টুডের যে এসেন্সটা, যে র একটা এসেন্স ছিল, সেটাকে ক্যাপচার করতে পেরেছে আদৌ এই লাভ ইয়াপা ছবিটা, যেটা লাভ টুডের যে অরিজিনাল এসেন্সটা ছিল, পারেনি। সেটা জিনিসটা আর্টিফিশিয়াল মনে হয়েছে, সেই সোলটাই ক্যাচ করতে, প্রত্যেকটা ছবিতে একটা সোল থাকে, সেটা রিমেকে ক্যাচই করতে পারে। অনেক সময় কিন্তু রিমেক কিন্তু অরিজিনালকে ছাপিয়েও যেতে পারে, যেমন মার্টিন স্কোরসেসির ডিপার্টেডের ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে।
ঠিক আছে, যে ছাপিয়ে গেছে। বা আপনি যদি দেখেন রিজার্ভার ডগস ইজ অলসো কাইন্ড অফ ইন্সপায়ার্ড ফ্রম সিটি অন ফায়ার। কিন্তু রিজার্ভার ডগস এর পুরো এই জাস্ট মেক্সিকান স্ট্যান্ড অফ বেসিক আইডিয়াটা বাদে বাকি ট্রিটমেন্ট ইত্যাদি সবকিছু চেঞ্জেস আছে, কিন্তু দের ইজ অ্যাডাপ্টেশন, একটা ইন্সপিরেশন আর একটা হচ্ছে ব্লেটেন্ট কপি, দুটোর মধ্যে ডিফারেন্স আছে কিন্তু, ঠিক আছে। তো সেখানে আপনি একটা ডিফারেন্ট ফিল্ম, আপনি আইডিয়াটা নিয়ে একটা ডিফারেন্ট ফিল্ম বানিয়ে ফেলতে পারেন। বাট সিটি অন ফায়ার ইজ হেভিলি অ্যাকশন ওরিয়েন্টেড, বাট রিজার্ভার ডগস হচ্ছে খুব টকি বেসড ফিল্ম আর কি, ড্রামা বেসড ফিল্ম আর কি। তো এইটা কিন্তু আপনি পুরো ডিফারেন্ট একটা ফিল্ম বানিয়ে ফেলতে পারেন, তাহলে কিন্তু কেউ আপনাকে কিছু বলবে না। কিন্তু আপনি যখন পুরো ফ্রেম বাই ফ্রেম জিনিসপত্রকে রিক্রিয়েট করে দিচ্ছেন এবং সেখানেও অরিজিনাল সোলটাকে, এসেন্সটাকে ক্যাপচার করতে পারছেন না, সেখানেই তো প্রবলেমটা হচ্ছে। এটা এই সেম কারণটাই তো ফরেস্ট গাম্পের ক্ষেত্রে হয়েছিল, যে ফরেস্ট গাম্পের যে এসেন্সটা ছিল, যে চরিত্রটা ছিল, সেটা ক্যাপচারই করতে পারেনি লাল সিং চাড্ডা। এবং সেকেন্ড হচ্ছে যে গল্প পুরো সেম, ঠিক আছে, আর আপনি যেভাবে ইন্ডিয়ান কনটেক্সটে কানেক্ট করছেন সেটা ঠিকঠাক হচ্ছে না। তো এইসব কারণেই লাল সিং চাড্ডা ফ্লপ করেছে এবং সেম জিনিসটাকে আবার করে রিক্রিয়েট করবার চেষ্টা করা হচ্ছে সিতারে জামিন পার। তো আমির খানের এই দুটো স্টেটমেন্ট পার্টিকুলারলি, এই লাভ ইউ আপ ফ্লপ কেন হয়েছে এবং রিমেক কেন করা উচিত নয় বা করা উচিত, এইটা নিয়ে যে যুক্তিটা সে দিয়েছে সেটা পুরোপুরি ভুল। এবং এটা তারপর থেকে কিন্তু সেটা নিয়ে হেভিলি ক্রিটিসাইজড হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক বলুন, টুইটার বলুন, সব জায়গায়। এবং সিতারে জামিন পার আমার মনে হয় না যে এক্সক্লুসিভলি হলে রিলিজ করছে খুব একটা যে দারুণ বিজনেস করতে পারবে বলে আমার মনে হয় না, বিকজ ছবিটাকে নিয়ে কিন্তু কোনো বাজই নেই, একদম বাজ নেই লিটারালি। তো এবার এটা ইন্টেনশনালিও হতে পারে যে পিআর এর তরফ থেকে যে এমন কিছু ইন্টারভিউতে স্টেটমেন্ট যেটা নিয়ে বাজ হয়ে যাবে, বাট আমার মনে হয় না সেগুলোতে কিছু লাভের লাভ হয় বলে আর কি। তো আপনাদের পুরো বিষয়টাকে নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।